নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। শেষ পর্যন্ত আরএসএসকে আলটিমেটামটা দিয়েই দিয়েছেন দিলীপ ঘোষ বলে শোনা যাচ্ছে। বিজেপি এবং আরএসএস সূত্রে আমরা যেটা খবর পাচ্ছি, দিলীপ ঘোষ আরএসএসকে বলেছেন আর একটা দুটো মাস উনি দেখবেন, তারপর আলবিদা। আলবিদা মানে বিজেপি থেকে আলবিদা, উনি বিজেপি ছাড়বেন। পরে কি করবেন, পরের সিদ্ধান্ত। কারণ আর দুই একটা মাসের বেশি উনি থাকতে চাইছেন না, দেখতে আর কি বিজেপিতে থাকতে চাইছেন না। এবার হচ্ছে কেন, যে যার আমলে বিজেপি সবথেকে বেশি ভোট পেয়েছিল, যার আমলে বিজেপির সবথেকে বেশি গ্রোথ হয়েছিল, সেই দিলীপ ঘোষ হঠাৎ করে কেন পার্টিকে আলবিদা জানাতে চাইছেন, সেটা সবথেকে প্রাসঙ্গিক প্রশ্ন এখানে। চলুন আমরা সেই জিনিসটা পর্যালোচনা করি। এবার 2024-এর লোকসভায় আমরা কি দেখলাম? আমরা 2024-এর লোকসভার ভোটে দেখলাম দিলীপ ঘোষের জেতা যে উইনিং সিট মেদিনীপুর, সেই মেদিনীপুর সিটটা থেকে দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়া হলো। সরিয়ে দেওয়ার সময় বলা হয়েছিল দিলীপ ঘোষ যদি এই সিট থেকে দাঁড়ান তাহলে উনি হেরে যেতে পারেন। পার্টির কাছে এরকম রিপোর্ট এসছে সেন্ট্রাল থেকে, সেরকম রিপোর্টের সামনে রেখে দিলীপ ঘোষকে সরিয়ে দেওয়া হয়। দিলীপ ঘোষ কিন্তু প্রথমে সরতে চাননি। তিনি আরএসএসকেই বলেছিলেন যে আমি এখান থেকে সরব না, তাতে যদি আমি প্রতিদ্বন্দ্বিতা না করি তাহলে কোনো অসুবিধা নেই, উনি কিন্তু সেটা বলে দিয়েছিলেন। কিন্তু পরবর্তীকালে বিজেপি সেন্ট্রাল লিডারশিপ এবং আরএসএসের কথাতে উনি ওখান থেকে সরতে বাধ্য হন। উনি সে সময় আরএসএসকে বলেছিলেন যে আমাকে সরানো হচ্ছে একটা চক্রান্ত করে, এবার আমি এখান থেকে সরতে চাই না। তো যাই হোক, উনি সরে যান এবং দুর্গাপুর বর্ধমান আসনে উনি দাঁড়ান এবং সেখানে প্রচুর ভোটে উনি হারেন দিলীপ ঘোষ। এবার তারপরেই আপনি বলা যেতে পারে আগ্নেয়গিরির বিস্ফোরণ হয়। দিলীপ ঘোষ জেতা আসনে হেরে যায়, ফলে দিলীপ ঘোষ তারপরে বলতে শুরু করে দেন যে তার বিরুদ্ধে চক্রান্ত হয়েছে, তার বিরুদ্ধে কাঠিবাজি হয়েছে। ফলে দিলীপ ঘোষ নানা কথা বলতে শুরু করে দেন এবং স্বাভাবিকভাবেই তিনি চাঁদমারি করেছেন। শুভেন্দু অধিকারীর নাম বলেননি, কারণ 2024-এর ভোটে সেন্ট্রাল বিজেপি, বা বলা যেতে পারে সেন্ট্রাল বিজেপি নয়, অমিত শাহ অনেক বেশি করে আর কি দায়িত্ব দিয়েছিলেন বা ভরসা করেছিলেন শুভেন্দু অধিকারীর ওপর। সেখানে ক্যান্ডিডেট ঠিক করা হোক, জেলায় জেলায় প্রচারের রূপরেখা ঠিক করা হোক, শুভেন্দু অধিকারী অনেক বেশি দায়িত্ব নিয়েছিলেন। কিন্তু ভোটের ফলে বিজেপি 18 জায়গা থেকে বিজেপি 12তে নেমে গেল। তারপরেই যারা দলের পুরনোপন্থী নেতা তারা কিন্তু সবাই শুভেন্দু অধিকারী সমালোচনা শুরু করে দিলেন। দিলীপ দা সরাসরি শুভেন্দুর নাম মুখে না আনলেও কিন্তু যেদিকে ইনি ইঙ্গিত করলেন শুভেন্দুর থেকেই যায়। পাল্টা শুভেন্দু কিছুদিন দেখার পর বললেন যে তিনি এবার থেকে আর কোনো আর কি ক্যান্ডিডেট কে ঠিক হবে তার মধ্যে উনি নেই, বরং উনি পার্টি যদি ওনাকে প্রচারের দায়িত্ব দেয়, প্রচারে যেতে বলে, তাহলেই যাবেন এবং সেটাও যাবেন নিজের খরচায়। এই যে বিধানসভার উপনির্বাচন যে হবে 10ই জুলাই, শুভেন্দু অধিকারী কিন্তু ঘুরছেন, জেলায় জেলায় প্রচারও করছেন, কিন্তু ওনার কথা মতো পার্টি ওনাকে দায়িত্ব যদি দেয় তাহলেই উনি যাবেন। এবার দিলীপ ঘোষ এই বলার পর আর কি বিস্ফোরণের পর কিন্তু উনি চুপ করে যান। কেউ বলে দিল্লি থেকে ওনাকে নিষেধ করা হয়েছে, দিল্লি থেকে ওনাকে বলা হয়েছে এই সময় আর মুখ খুলবেন না, তাই জন্য উনি একেবারেই চুপ করে গেছেন। বাট তারপর উনি দিল্লির নিজের ফ্ল্যাট ছেড়ে যে বাংলোটা পেতেন, সেই বাংলো দিল্লির আর কি এমপি হিসাবে যে অ্যালটেড বাংলো ছিল, সেটা ছেড়ে তিনি রাজ্য সফর শুরু করেন। উত্তর থেকে দক্ষিণ তিনি যান, বিভিন্ন জায়গায় কর্মীদের সঙ্গে বসেন, তাদের অভাব অভিযোগ শোনেন এবং এখানেই সবথেকে বড় যেটা দিলীপ ঘোষের নিজের মধ্যে দ্বন্দ্ব সেটা দেখা দিয়েছে। সেটা হচ্ছে উনি যাচ্ছেন কী হিসাবে। ওনার আপাতত রাজ্য বিজেপিতে কোনো ওনার পদ নেই, কোনো ওনার পরিচয়, উনি প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি, সেই পরিচয় উনি জেলায় জেলায় যাচ্ছেন এবং পুরনো কর্মীদের কাছে ঘুরছেন। উনি আরএসএসকে যেটা বলেছেন, আমি তো যাচ্ছি, আমার কাছে তো নানা লোক নানা অভাব অভিযোগ করছে তারা, কিন্তু আমি তাদের কোনো রেমেডি দিতে পারছি না, তাদের সামনে কোনো আমি সমাধান দিতে পারছি না, ফলে আমার যাওয়া না যাওয়া তো দুটোই সমান হয়ে যাচ্ছে। তো তোমরা দেখো এটা, কারণ আরএসএসের থেকেই দিলীপ ঘোষকে বিজেপিতে পাঠানো হয়েছিল। বিজেপির উনি আরএসএসের প্রচারক ছিলেন, উনি আন্দামানের দীর্ঘদিন আরএসএসের হয়ে কাজ করেছেন,
উনি রাজ্য বিজেপিতে আরএসএস থেকে প্রথমে জেনারেল সেক্রেটারি হয়েছিলেন, তারপর উনি সভাপতি হন। ফলে আরএসএসই তাকে পাঠিয়েছিল, তাই জন্য উনি আরএসএসকে বলেছেন যে তোমরা আমাকে পাঠিয়েছিল, এখন তোমরাই ঠিক করো, কারণ বিজেপিতে তো আমার কোনো পদ নেই, আমি কাজ করতে পারছি না পদ ছাড়া। ওনার মুরলীধর লেনে ওনার যে পুরনো অফিস বিজেপির, সেখানে ওনার একটা ঘর ছিল প্রাক্তন সভাপতির, কিন্তু ইদানিং সেই ঘরটাও যে কাজকর্ম হচ্ছে বলে বন্ধ করা হয়েছে, সেই ঘর আর ওনার নেই। একইভাবে নতুন বিজেপির সেন্ট্রাল সেক্টর 5-এ যে অফিস হয়েছে, সেখানেও বিজেপির কোনো ঘর নেই। যদিও বিজেপি থেকে বলা হচ্ছে রাজ্য সভাপতি, প্রাক্তন রাজ্য সভাপতি তো অনেক আছেন, তাহলে তো সবার জন্যই আলাদা আলাদা ঘর করতে হয়, তাই কাউকেই কোনো ঘর দেওয়া হয়নি। তাই দিলীপ ঘোষ রাজ্য পার্টি অফিসে কোনো আর কি মিটিং না থাকলে তাকে ডাকা না হলে আসেন না, যেহেতু ওনার কোনো ঘর নেই। কোথায় মিট করবেন, কিভাবে মিট করবেন, উনি কোনো জায়গায় আসেন না সেই জায়গায়। তো দিলীপ ঘোষ এই কথাটা আরএসএসকে যেটা বলেছেন যে জেলায় যে সমস্ত কর্মীরা এখন খুব কনফিউজড, তারা জানেন না তারা কি করবেন। একদিকে সুকান্ত মজুমদার নিজে মন্ত্রী হয়ে গেছেন, মন্ত্রীর দায়িত্ব পালন করছেন, একই সঙ্গে তিনি রাজ্য সভাপতি, কিন্তু রাজ্য সভাপতির দায়িত্ব তিনি আগে যেরকমভাবে সামাল দিতে পারতেন সেখানে পারছেন না। আর উল্টো দিকে 2024 লোকসভা ভোটে শুভেন্দু অধিকারী গোত্তা খেয়ে অনেকটাই নিজেকে গুটিয়ে নিয়েছেন। তো ফলে শুভেন্দুও সেক্ষেত্রে জেলায় জেলায় যান না। ফলে বিজেপির যারা কর্মী তারা যাবেন কোথায়? কারণ লোকসভা ভোটে শুভেন্দু, দিলীপ ঘোষ এবং সুকান্তকে সামনে রেখেই কিন্তু রাজ্য বিজেপি ভোটে লড়েছিল। এবার সেই কর্মীগুলো, যে মার খাওয়া কর্মীগুলো, হতাশ হওয়া কর্মীগুলো, তারা কে যাবে? তাদের কথা কে শুনবে? তাদের পাশে গিয়ে দলের তো একজন সভাপতি না থাকলে তাকে গিয়ে দাঁড়াতে হয়। তাদের মনোবল যে ভেঙে গেছে, সেটা দিলীপ ঘোষ আরএসএসের কাছ থেকে তারও কোনো উত্তর পায়নি। আমি যেটা শুনতে পাচ্ছি, আরএসএস থেকে উল্টা তাকে বলা হয়েছে যে তাদের কাছেও তারাও খুব কনফিউজড, কারণ জাতীয় বিজেপি কী চায় তারা কিন্তু সেটা পরিষ্কার করে বুঝে উঠতে পারছেন না। অর্থাৎ জাতীয় বিজেপি পশ্চিমবঙ্গ নিয়ে কী ভাবনা, বা অ্যাটল এই মুহূর্তে কোনো ভাবনা আছে কি না, কারণ যেহেতু এখন তাদের জাতীয় সভাপতি ঠিক হয়নি, এই মুহূর্তে তাদের কোনো অ্যাটল কোনো ভাবনা আছে কি না এই মুহূর্তে সেটাও তাদের কাছে জানা নেই। এবং যদি ভাবনা থেকে থাকলে কি ভাবনা আছে, কি পুরনো কোনো আর কি লোককেই রাজ্য সভাপতির পদে বসানো হবে, নাকি নতুন কাউকে রাজ্য সভাপতি করা হবে, এই যে ভাবনা, এই ভাবনাটা কিন্তু তারা নেই। ফলে তারাও দিলীপ ঘোষকে কোনো আশু সমাধান দিতে পারেননি। এই জায়গায় দাঁড়িয়ে তারা দিলীপ ঘোষের পাশে দাঁড়াতে পারেননি। তো দিলীপ ঘোষ সেই জায়গায় কী করবেন না করবেন, খুবই কনফিউশন স্টেজে থেকে তিনি আরএসএসকে কিন্তু পরিষ্কার বলে দিলাম যে 1 মাস 2 মাসের বলেছে, যদি না হলে তাহলে আলটিমেটাম উনি দিয়ে দিলেন। জাতীয় সভাপতি হওয়ার এখনও হয়তো এই মাসে হবে বা পরের মাসের প্রথম দিকে হবে, কারণ সেখানেও আরএসএস আর বিজেপির মধ্যে নাম নিয়ে এখনও মতৈক্য দেখা যায়নি। আরএসএস দুজনের যে নাম বলেছে, রাজনাথ সিং আর শিবরাজ সিং চৌহান হিসেবে আরএসএস চায়, কিন্তু বিজেপি অন্যদের নাম আছে, তারা জিএসদের চায়। তো সেই নিয়েও একটা মতপার্থক্য আছে। ফলে সেটা যতক্ষণ না শর্ট আউট হচ্ছে ততক্ষণ কিন্তু রাজ্যে কারো নজর পড়বে না। সেইটা হতে হতে এখনও আমার যা ধারণা 3-4 মাস তো বটেই, 3 মাসে একদিনে বা 2 দিনে হবে না, সেখানে তো 3 মাস কেটেই যাবে। 3 মাসের আগে সেখানে হবে না, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তো দিলীপ ঘোষ আমার মনে হয় না, হয়তো 2 মাসের আলটিমেটাম দিয়েছেন, কিন্তু উনি দেখতে চাইবেন ওনার পজিশনিং কী হয়, উনি কীভাবে থাকেন। দিলীপ ঘোষের আগে জাতীয় সহসভাপতি হয়েছিলেন। তো সেই সময় জাতীয় সভাপতি থাকার সময় উনি কিন্তু একই সঙ্গে এখানকার সাংসদ ছিলেন। ফলে তিনি রাজ্যে কাজ করতে পারতেন যেহেতু সাংসদ। কিন্তু এখন যদি উনি আবার কোনো এই নতুন কমিটি হওয়ার পর জাতীয় কোনো রোল পান, তাহলে ওনাকে অন্য রাজ্যে নিয়ে যাওয়া হতে পারে। এখানে এই যে সংগঠন বা কাজ ওনাকে দেবেন এরকম কোনো বিষয় নেই। উনি এখন যতই রাজ্য জুড়ে ঘুরে বেড়াক, ওনাকে অন্য রাজ্যেও পাঠিয়ে দেওয়া হতে পারে। তো দিলীপ ঘোষ কি সেটা নেবেন? কারণ ওনার পশ্চিমবঙ্গ নিয়ে ফোকাস বা পশ্চিমবঙ্গ নিয়ে উনি চিন্তাভাবনা অনেক বেশি। তো সেটা কিন্তু বড় জায়গা, সে তো কিন্তু নিজের পজিশনিংটা উনি এখনও পর্যন্ত বুঝতে পারছেন না। এই অবস্থায় বিজেপির যেটা হচ্ছে, এই একটা আপনাদের সামনে যেটা ধরলাম, সেটা একটা ছন্নছাড়া একটা, হ্যাঁ যে যার মতো করছে, কিন্তু যে যার মতো আর কি ব্যক্তিগত স্তরে একটা বিজেপি যে সবাই মিলে একটা সিমেন্টিং এফোর্ট, সেটা কিন্তু এখনও পর্যন্ত নয়। 1-2টো মিটিং হয়তো হচ্ছে, যে মিটিংয়ের আগেও অজস্রবার করেছিল 5 স্টার হোটেলে, তারপর সব দল হিসাবে সর্বতোভাবে নামা, সেটা কিন্তু কোনো জায়গায় এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না। জানা নেই আগামী দিনে দিলীপ ঘোষ যে 2 মাস 1 মাস 2 মাসের আলটিমেটাম, সেটা আমার মনে হয় উনি নিজে কী অবস্থায় থাকেন সেই পর্যন্ত অপেক্ষা করবেন। 2 মাসের আলটিমেটাম বললেও আরএসএসকে উনি নিজে দেখতে চাইবেন যে জাতীয় স্তরে ওনাকে কী দায়িত্ব দেওয়া হয়,
তারপর উনি কোনো সিদ্ধান্ত নেবেন। কী সিদ্ধান্ত নেবেন সে তো আমরা পরে আলোচনা করব, কারণ এটা এখনও অনেক দেরি। উনি কি আগে পজিশন পান সেটা দেখতে হবে। ফলে আমাদেরও লক্ষ্য রাখুন, আপনারাও সেটা দেখতে থাকুন। আপনারা আমাদের চ্যানেল দেখুন, আপনাদের মতামত জানান।